বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সিনিয়র রাজনীতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য আলমগীর কবির, এবং আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক, একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে খ্যাতিমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে জুলাই অভ্যুত্থানের পরে অনেকগুলো মাস পেরিয়ে গেছে, এক বছরেরও বেশি সময় আমরা পেরুলাম। পরিবর্তনটা আসলে কি হলো? আমরা স্বৈরাচার, ফ্যাসিস্ট এই ভাষায় একটা সরকারকে উৎখাত করলাম, গোটা দেশের মানুষ একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে, কিন্তু এর পরে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, অনেক কথা শুনেছি আমরা ভালো নির্বাচনের কথা শুনছি, আমরা সংস্কারের কথা শুনেছি, আমরা বিচারের কথা শুনেছি, কিন্তু আসলে কি ধরনের পরিবর্তন হলো মিস্টার আলমগীর কবির এই কয় মাসে, এই বা এক বছরের বেশি সময়, 14 মাসে, 16 মাসে প্রায়, আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে ধন্যবাদ এবং অগণিত দর্শক শ্রোতাদের প্রতি আমার শ্রদ্ধা, সালাম। দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় বিপ্লব। এটা একজন মনীষীর কথা। তো একটা স্বাধীন দেশে রাজনীতির রূপকাঠামো কেমন হবে এবং রাজনীতি কিভাবে নির্মাণ হবে এবং ভবিষ্যৎ কিভাবে জাতির নির্ণয় হবে, এটার উপরে নির্ভর করবে বিপ্লবের সফলতা। আমি এই অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি, এটা নিয়ে বিতর্ক আছে। তবে এই অভ্যুত্থানে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল, মানুষের যে স্বপ্ন, আশা, সেটা পূরণ হয়নি। এটা পূরণ না হওয়ার কারণ হচ্ছে যে পরিবর্তনের পরে যারা নেতৃত্বে আসছে তাদের কোনো নীতি নাই, আদর্শ নাই, লক্ষ্য নাই, এবং জাতিকে ভবিষ্যৎ দেখানো কথা তারা চিন্তাও করে না, কোনো তাদের চিন্তা ভাবনার মধ্যেও নাই, যার জন্য কোনো পরিবর্তন আসেনি। আর রাজনীতিতে যে এই যে স্যার যেটা বললেন, ক্রিমিনালাইজেশন, তো রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে, এই দুর্বৃত্তদের কবল থেকে রাজনীতিকে উদ্ধার করা এবং স্বচ্ছ রাজনীতি দেওয়া, জাতিকে পথ দেখানো, এটা দেখানো যায়নি। কারণ যারা নেতৃত্বে আছে তারা এটা পারবে না। এরা ব্যর্থতায় ভরা, এদের স্বার্থ, চিন্তা, আত্মবুদ্ধি, নিঃস্বার্থ স্বার্থপরতায় ভরা একটা গভর্নমেন্ট ইস্টাবলিশড হয়েছে, এবং এই গভর্নমেন্ট মানুষকে আলোর পথে নিয়ে যাওয়া, দেশকে অগ্রসরের পথে নিয়ে যাওয়া, সেই ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারেনি। এমনকি রাজনীতিতে যে পরিবর্তনটা, সেটাও তো আসেনি। রাজনীতির যে হাওয়া পরিবর্তন, একটা দুর্বৃত্তকে পার্লামেন্টে বসানোর মধ্য দিয়ে দল কি লাভবান হয়, দেশ কি লাভবান হয়, জাতি কি লাভবান হয়, এটাও তো বহু বছর ধরে, আজকে প্রায় 20 বছর ধরে বলে যাচ্ছি। বিভিন্ন আপনার এই টক শোতে সেই শুরু হয়েছে ওই ইয়েতে, যেখানে চ্যানেল আই ছিল, ওই যে ছোট্ট একটা সিদ্ধেশ্বরীতে, ওই সিদ্ধেশ্বরী থেকে বলে যাচ্ছি, তখন ক্যাবিনেটে ছিলাম। তো আজ পর্যন্ত আমি কোনো পরিবর্তন দেখিনি, পরিবর্তন হয়নি। এখানে ক্রিমিনালদেরকে পার্লামেন্টে আনা হয়, বদির পার্লামেন্টে আসা, ওই যে কলকাতায় যে মাংসের টুকরা হলো আনার, এদের পার্লামেন্টে আসা, এই দেশের স্বার্থ আছে, জাতির স্বার্থ আছে বা দলের স্বার্থ আছে, এর সাথে কার লাভ আছে, জনগণের কি লাভ হয় এসবের মধ্য দিয়ে, আমি বুঝি না। কিন্তু এই প্রক্রিয়াটা তো বন্ধ হয়নি, এই প্রক্রিয়াটা এখনও চলছে। এখনও ক্রিমিনালদেরকে পার্লামেন্টে নেওয়ার যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা চলছে, কে কত ক্রিমিনালকে পার্লামেন্টে আনতে পারে। তাহলে পরিবর্তনটা কি? যে শিশু কিশোররা স্লোগান দিল
যারা রাষ্ট্র মেরামতের স্লোগান দিল, ভালো ভালো কথা বলল, বহু বছর রাজনীতি করে যেগুলো চিন্তা করিনি সেই চিন্তাগুলো এই সব শিশুদের মাথা থেকে আসছে, এবং এই স্লোগানগুলো নিয়েই আবার আমরা ওদের কাছ থেকে শিখে এই রাজনীতিটা থ্রো করেছি দেশের সামনে অনেকে। তো শিশুরা যেটা চেয়েছে সেটা সত্য, এবং সেটা প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল সমস্ত দেশের, সমস্ত জাতির। এখানে ঐক্যবদ্ধভাবে এটা দায়িত্ব ছিল। তার জন্য দৃঢ় মনোবল সম্পন্ন, আত্ম উপলব্ধিতে ভরপুর, দেশকে স্বপ্ন দেখানো, জাতিকে স্বপ্ন দেখানো, এবং যে দেশকে স্বপ্ন দেখাতে পারে না, অন্যকে স্বপ্ন দেখাতে পারে না, সে নিজেও স্বপ্ন দেখে না, আর যে নিজে স্বপ্ন দেখে না সে অন্যকে স্বপ্ন দেখাতে পারে না। তো এই স্বপ্ন দেখালাম আমরা বহু বছর ধরে, কিন্তু পরিবর্তনের হাওয়া এখনো দেশের গায়ে লাগেনি। ডক্টর আব্দুল লতিফ মাসুম। যথার্থভাবে প্রবীণ রাজনীতিবিদ আলমগীর কবিরের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। বিপ্লব শব্দটার দ্বারা আমরা বোঝাতে চাই টোটাল চেঞ্জ। এটাকে গণ অভ্যুত্থান বা যে মাত্রায় যে বিশেষণেই বিশেষিত করি না কেন আমরা, আসলেই এটা ছিল একটা টোটাল চেঞ্জ। চেঞ্জ মানে রেজিম চেঞ্জ নয়, চেঞ্জ মানে সিস্টেম চেঞ্জ। কিন্তু সে অর্থে বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যাকাশে কোনো পরিবর্তনই হয়নি। পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য যে নেতৃত্ব দরকার, যে ত্যাগ তিতিক্ষা এবং যে দূরদৃষ্টি দরকার, সেটি আমরা অনুপস্থিত দেখেছি গোটা বিপ্লব। অথচ রক্ত কিন্তু ঝরেছে। আজকে আপনি কল্পনা করতে পারেন যে এই শত শত লোক প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, তারা কেউ চক্ষু হারিয়েছে, কেউ তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে। এইরকম একটা দুর্বিষহ, এরকম একটা কষ্টকর বিপ্লবের পর আমরা যে পরিবর্তন চেয়েছিলাম সেই পরিবর্তন কোথাও ঘটেনি। পরিবর্তন ঘটেনি এই কারণে যে আমরা সবসময় বলি যে লিডারশিপের উপর আমাদের নির্ভর করতে হয়, এবং এখানে একটা যেটাকে বলে মানে মার্ক্সীয় ভাষায় প্রতিক্রিয়াশীলতা, রিয়াকশনারি ফোর্সেস কাজ করেছে। এবং চেঞ্জের পক্ষে মানে ওই সময় যদি চেঞ্জটা হতো, যখনই মানে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করলেন সেই মুহূর্তে যদি চেঞ্জটা হতো, অর্থাৎ যে কনস্টিটিউশনাল ইজমের কাছে এরা আত্মসমর্পিত হলেন, বিপ্লবের ধারণার বাইরে গিয়ে তারা যে সেই আগেকার প্রেসিডেন্টের অধীনেই তিনি শপথ গ্রহণ করলেন এবং শাসনতন্ত্রের দোহাই দিলেন। তো সেটা করার মধ্য দিয়েই বোঝা যায় যে একটা রাজনৈতিক সীমাবদ্ধতা, একটা অধীনতা, বা আপনি মাইন্ডসেটের একটা সমস্যা সেখানে আছে, যেখানে একটা টোটাল চেঞ্জের মধ্যে যেতে পারলেন না। এই টোটাল চেঞ্জের মধ্যে না যাওয়ার ফলে আমরা এখন যে বিষয়গুলো দেখছি, ছেলেদের স্লোগান ছিল নতুন বন্দোবস্তের, নতুন রাষ্ট্র মেরামতের। সেই নতুন রাষ্ট্র মেরামতের চেয়ে আমাদের ক্ষমতার আগ্রহ, ক্ষমতার আনন্দ, ক্ষমতার লোভ বা ক্ষমতার প্রতিযোগিতা যে আসলেই অসম্ভবভাবে আমাদেরকে প্রতারিত করছে, আমাদেরকে প্রভাবিত করছে। আপনি আজকে রাজনীতি দেখেই তা বুঝতে পারেন যে নির্বাচনের জন্য সবাই উন্মুখ, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন বা যে বন্দোবস্ত আমাদের ছেলেরা, আমাদের সোনার ছেলেরা রক্ত দিয়ে চেয়েছে, তার কি কোনো পরিবর্তন হয়েছে? সেখানে বরং মানে পোশাকি পরিবর্তন বা একটা ডিক্লারেশন, জুলাই সনদের মাধ্যমে একটা ডিক্লারেশন বা একটা সনদ গোটা জাতিকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতেও দেখেন আপনি কত মত, কত দ্বিমত, কত শতমত। এটি আমাদের সমাজের সীমাবদ্ধতা, আমাদের রক্ষণশীলতা। আমরা যে প্রো পিপল ভূমিকা পালন করতে পারি না, যেটা প্রবীণ নেতা আলমগীর সাহেব বললেন যে আমাদের মনোভঙ্গিতে, আমাদের মাইন্ডসেটে কোনো পরিবর্তনই হয়নি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে পোশাকি। এবং এই যে সরকারকে আমরা একটা অসম্ভব রকম একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আমরা দেখলাম না। এটা হচ্ছে একটা এটা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো। অর্থাৎ এই গভর্নমেন্ট যে উদ্দেশ্যে ক্ষমতাসীন হলো, সেই উদ্দেশ্যের ধারণা দ্বারা গতানুগতিকভাবে
রুটিন ওয়ার্কের মতো রাষ্ট্রকে চালিয়ে দেওয়ার কথা মানে বলা হচ্ছে। আবার কখনো কখনো যখন এই ধরনের মানে ব্যবস্থার কথা বলা হয়, যখন একটু আমাদের এই যে কনজারভেটিভিজম, রক্ষণশীলতার বাইরে যখন নতুন কিছুর কথা বলা হয়, তখন সমস্ত রাজনৈতিক দলগুলো মানে বিরোধিতা করে যে হায় হায় এ কি হতে যাচ্ছে। যেমন ধরেন আপনি যদি নদী মানে চট্টগ্রাম সমুদ্র বন্দরের কথা চিন্তা করেন, বা যদি আপনি অন্য কোথাও যে সংস্কার বা মানে কথা, তখনই বারবার এই রক্ষণশীল রাজনীতিবিদরা বলেন বা বলানো হয় যে এই সরকারটি তো মানে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নীতিগত বা মানে মৌলিক কোনো পরিবর্তন করার ধারণ ক্ষমতা রাখে না। জি, বাট এই যে পরিবর্তনটা হচ্ছে না এবং হবেও না, এটা বোঝা গেছে অনেকের ভাষায় দলমত নির্বিশেষে, যে এই সরকারের সময় আর কিছু হচ্ছে না, তো তার জন্য একটা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে সেই সময়টাতে আসলে নির্বাচনটা আপনারা দেখছেন কিনা, এবং সেটা যদি দেখেন তাহলে সেটা কী ধরনের নির্বাচন দেখেন, কী ধরনের নির্বাচন আসলে হওয়া উচিত। একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে মিস্টার আলমগীর কবিরের কাছ থেকে এটা আমি বুঝতে চাই, পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে আপনার কাছে বুঝতে চাই। এবং আমাদের আসলে তো এক ধরনের পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক স্ট্যাবিলিটিদের দরকার, এবং এই স্ট্যাবিলিটির আসলে এই নির্বাচন নিশ্চিত করবে কি না, সেটা একটু মিস্টার আলমগীর কবির যদি ইস্যুতে বলেন। রাজনীতি ঠিক হয়নি এখনো, তো রাজনীতি ঠিক না করে নির্বাচন কেমন করে ঠিক হবে? কিন্তু রাজনীতি ঠিক করবে কে? রাজনীতি তো এরকম একটা রাজনীতি ঠিক করবে অনির্বাচিত রাজনীতিটা। সরকার কিংবা কতিপয় সিভিল সোসাইটি ব্যক্তিবর্গ তার রাজনীতি ঠিক করতে পারবে না। রাজনীতি রাজনীতিবিদদেরই ঠিক করতে হবে। রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা বলেন, দুর্নীতি বলেন, বা রাষ্ট্র কাঠামোর যে মানুষের যে সেবা, মানুষ সেবা পাবে সেই সেবার ক্ষেত্র বলেন, সব কিছুতেই রাষ্ট্র ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এই ভাঙা রাষ্ট্রকে পুনরুদ্ধার করতে হবে। এটা পুনরুদ্ধার না করে আপনি একটা সুন্দর নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এই নির্বাচনটা সম্ভব না। আর আমাদের দেশের যে কয়টি উপাদান আছে, রাষ্ট্রীয় উপাদান, এই উপাদানের মধ্যে সেনাবাহিনী একটা উপাদান। সেনাবাহিনীকে বাদ দিয়ে রাজনীতি বলেন, সমরনীতি বলেন, নিরাপত্তা বলেন, আমাদের সেনাবাহিনী তো বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত আক্রমণের মুখে কখনো পড়ে, আক্রমণ বলতে কথার আক্রমণে, গত 16 মাসে যেটা হয়েছে, সেনাবাহিনী তার ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সবসময় এটা প্রত্যক্ষ করেছে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা। সেনাবাহিনী বিতর্কিত হয়নি, বা সেনাবাহিনীর কোনো পদক্ষেপ দেশের জনগণ বিতর্কের চোখে দেখেনি। অতীতে সেনাবাহিনীর পাশেই দাঁড়িয়েছে। সেনাবাহিনী রয়েছে রাজনীতি ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের স্বাধীন বাংলাদেশে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে, এই গণ অভ্যুত্থানেও সেনাবাহিনীর ভূমিকা খুবই গৌরবময়। সেটাকে ম্লান করার জন্য একটা চক্র চেষ্টা করেছে, সেনাবাহিনীকে খাটো করার চেষ্টা করেছে। কিন্তু সেনাবাহিনীর ভূমিকা ছাড়া এই পরিবর্তনটা, শুধু এটা তো ইরানের বিপ্লব নয়, বা এটা রুশ বিপ্লব নয়, বা চীন বিপ্লব নয়, যে এই ধরনের বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন। এটা একটা অভ্যুত্থান ছিল, এবং এই অভ্যুত্থানে সেনাবাহিনীর খুবই ভালো ভূমিকা ছিল, খুবই গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। কিন্তু দেশের একটা চক্র সেনাবাহিনীর এই গৌরবোজ্জ্বল ভূমিকা, এই মানবিক ভূমিকা, এই জাতি রক্ষা, দেশ রক্ষা যে ভূমিকা সেনাবাহিনীর, এই ভূমিকাকে হেয় প্রতিপন্ন করা, ছোট করা, খাটো করা, এই কাজটা অবিরাম চলেছে এক বছর ধরে। এবং ব্যাপকভাবে সেনাবাহিনীকে হেয় করার প্রচেষ্টা, ইভেন সেনাপ্রধানকে নিয়ে যত আজে বাজে প্রচারণা হয়েছে, আমি আমার সমস্ত রাজনৈতিক জীবনে আমি এরকম দেখিনি। কিন্তু
এটা যদি গণতন্ত্র হয়, এটা যদি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে এইভাবে আঘাত করে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করা যায়, এই অংশটা কারা, আমাদের সেনাবাহিনী বিরোধী অংশটা কারা এই দেশে, সেটা তো একটা চিহ্নিত অংশ আমরা চিনি। সেনাপ্রধানের যে ভূমিকা, কখনো এটাকে মূল্য দেওয়া হয়নি। আমি এটা লক্ষ্য করেছি, খুব গভীর আগ্রহ ভরে লক্ষ্য করেছি যে সেনাপ্রধান তিনি একটা চরম সংকটময় মুহূর্তে তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি যে নির্লোভ ক্ষমতা গ্রহণ করার ক্ষেত্রে অগ্রসর ভূমিকা পালন করা না করে তিনি গণতন্ত্র রক্ষার জন্যই চেষ্টা করেছেন। তিনি গণতন্ত্রই আগে চেয়েছেন, তিনি একটা নির্বাচনই চেয়েছেন এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই অন্তর্বর্তী সরকারের বিদায়ের কথা বারবার তিনি উচ্চারণ করেছেন। এসবই কিন্তু গৌরবময় ঘটনা আমাদের সেনাবাহিনীর। অথচ সেনাবাহিনীকে জড়িয়ে এবং সেনাপ্রধানকে জড়িয়ে যত অপপ্রচার হয়েছে, সেনাবাহিনী যদি না থাকে, সেনাবাহিনী যদি আমরা রক্ষা করতে না পারি, সেনাবাহিনীর পাশে যদি দাঁড়াতে না পারি, সেনাবাহিনীকে রক্ষা করতে না পারি, তাহলে রাষ্ট্র রক্ষা হবে না, জাতি রক্ষা হবে না। কারণ গণতন্ত্রের নামে যে একটা উল্লফন বলা যায়, এটা যেটা চলছে দেশের মধ্যে, এটা তো কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না, আমরা এটা মেনে নিতে পারি না। আর আমি তো আপনার তৃতীয় মাত্রায় বহুবার বলেছি যে সেনাবাহিনীকে হেয় প্রতিপন্ন করে, সেনাবাহিনীকে ধ্বংস করে, সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতি রক্ষা হবে না, রাষ্ট্র রক্ষা হবে না, নিরাপত্তা রক্ষা হবে না। আমি মনে করি এখানে দুটো বিষয় আমার কাছে খুব আমার সামনে বারবার আসছে। একটা হচ্ছে এখানে আমাদের বৈদেশিক বন্ধুকে, এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং তার ফরেন পলিসি সাদা চোখে দেখে অনুমান করা যায় না। সমস্ত বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্র যেগুলো সিদ্ধান্ত নেয়, আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি এবং সমস্ত বলা যায় খুব সায়েন্টিফিকভাবেই তার পররাষ্ট্রনীতি এবং তার নিরাপত্তা নীতি প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। আমি আগেও বলেছি, এখনও বলছি। এবং বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং এটা দেখা দরকার। এটা সস্তা স্লোগানের মধ্যে ফেলে দিয়ে এটাকে লক্ষ্যচ্যুত করা উচিত হবে না, এক। আর দুই হচ্ছে আমাদের রাষ্ট্র রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, জাতি রক্ষার মূল উপাদানই হচ্ছে আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীকে ছোট করে, হেয় প্রতিপন্ন করে, সেনাবাহিনীকে দুর্বল করে, সেনাবাহিনীকে বিতর্কিত করে আমরা রাষ্ট্র রক্ষা, জাতি রক্ষা করতে পারবো না। আর নির্বাচন প্রশ্নে মনে হচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, অথচ সেনাপ্রধান প্রথম থেকেই নির্বাচনের কথা বলে আসছেন এবং আগে চেয়েছিলেন নির্বাচন, উনি আগে চেয়েছেন নির্বাচন, এবং নির্বাচন আগে হলে তো আমি মনে করি যে কিছু সফলতা আসতো। হ্যাঁ, সংস্কার করবে, পদক্ষেপ নেবে, যেগুলো পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেবে, সেটা নিতে তো এই সরকারকে কেউ নিষেধ করেনি। সেটা করেই নির্বাচন দ্রুত দেওয়া সম্ভব ছিল। এখন হাতের যে তীর, সে তীর অনেক দূর চলে গেছে। নির্বাচন এই সরকারের পক্ষে নির্বাচন করা কঠিন। ডক্টর আব্দুল লতিফ বাসুম। রাষ্ট্রবিজ্ঞানে পারসেপশন বলে একটা কথা আছে। তো পারসেপশন তো আমরা বুঝি যে একটা রাজনৈতিক মত, অমত, চিন্তা ভাবনা সম্পর্কে একটা বদ্ধমূল ধারণা। রাষ্ট্রবিজ্ঞানে এটা স্বীকৃত যে মিলিটারি ইজ নট ন্যাচারাল রুলার। রাষ্ট্রের পাহারাদাররা কখনো রাষ্ট্রের মালিক হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, এটা আমরা আশা করি না। তবে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মিলিটারি পলিটিক্সের উপর আমি কিছু কাজ করেছি। আমার পিএইচডি মানে আসলে মিলিটারি পলিটিক্সের উপরে। সেখানে আমি প্রবীণ রাজনীতিবিদ আলমগীর কবিরের সাথে দ্বিমত করতে পারছি না। ঘটনাবলী প্রমাণ করে যে প্রতিটি ক্ষেত্রে যখনই মিলিটারি হস্তক্ষেপ
করেছে ততবারই দ্যাট ওয়াজ দি ফেইলিওর অফ দ্য পলিটিক্যাল এলিট, পারফরমেন্স ফেইলিওর। রাজনীতিবিদরা যখন ব্যর্থ হন তখনই আমরা না চাইলেও সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে হয় বা সেনাবাহিনী হস্তক্ষেপ করে। বাংলাদেশে 1975 সালে যখন সেনাবাহিনী হস্তক্ষেপ করলো তখনও এটা তারা স্বাধীনতার নামেই করেছে। তো সেই 75 সালের রাজনৈতিক অবস্থা যদি আমরা বিবেচনায় নেই, আমি একজন প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দিচ্ছি যে 1975 সালের 15ই আগস্টকে মানুষ স্বাগত জানিয়েছে, উল্লাস করেছে, আনন্দ মিছিল করেছে। কেন এটা হবে? কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দূরদর্শিতার অভাব বা মনোভঙ্গিতে একটা দলীয় বা একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার থাকার কারণে গণতন্ত্র এগোতে পারে নাই। যে অর্থে জওহরলাল নেহেরু বা লি কুয়ান ইউ বা মাহাথির মোহাম্মদরা একটি গণতান্ত্রিক ধৈর্য সহ্য অনুশীলনের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছেন, সেটি দুর্ভাগ্যজনকভাবে শেখ সাহেবের মধ্যে অনুপস্থিত ছিল। তো এই যে পারফরমেন্স ফেইলিওর শুরু হলো, এরপরে আপনি দেখেন যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, নিপাতনে সিদ্ধের মতো ঘটনা। একজন সেনাপতি, সোলজার টার্ন পলিটিশিয়ান বলি আমরা, এই সোলজার টার্ন পলিটিশিয়ান বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। একটা সিভিলিয়ানাইজেশন প্রসেস আমরা বলি, গণতন্ত্র বলেন বা সিভিলিয়ানাইজেশন প্রসেস, একটা অবয়ব আমরা লক্ষ্য করলাম। সেখানে একটা গণতন্ত্রের একটা অবয়ব ছিল, কিন্তু সেটি আবার নষ্ট হয়ে গেল এরশাদ সাহেবের হস্তক্ষেপে। এরশাদ সাহেব কিন্তু এমনি হস্তক্ষেপ করেন নাই, এমনি তো তিনি অংশীদারিত্ব চাচ্ছিলেন, রাষ্ট্র ব্যবস্থা সেনাবাহিনীর অংশীদারিত্ব চাচ্ছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু সেখানে সবচাইতে বড় ফ্যাক্টর ছিল পলিটিশিয়ানরা। শাহ আজিজ সাহেব বিএনপিকে বিভক্ত করলেন এবং এই শাহ আজিজ শামসুল হুদা গং এরশাদকে আমন্ত্রণ জানালেন ক্ষমতা গ্রহণ করার জন্য। এই একই ঘটনা 11-তে হয়েছে, যখন আওয়ামী লীগ 28শে অক্টোবর লগি বৈঠক তাণ্ডব সৃষ্টি করেছে। তখনকার দিনের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বানচাল করার জন্য, তছনছ করে দেওয়ার জন্য ময়দানে এবং ভিতরে যে ষড়যন্ত্র তারা করেছে, তার ফলে দ্যাট ওয়াজ দি ফেইলিওর অফ ইয়াজউদ্দিন। ইয়াজউদ্দিন সাহেব নিজে ব্যক্তিগতভাবে আমার শিক্ষক মতো, কিন্তু তার ব্যর্থতা তো আমাদেরকে স্বীকার করতে হবে। রাজনৈতিক দূরদর্শিতার সাহস, দৃঢ়তা তার ছিল না। এই সুযোগে সেনাবাহিনী এমন একটা ভূমিকা পালন করলো যে মূলে ঘোরা আসলে ঘোরা নয়, অর্থাৎ তারা শাসন করছে অথচ আমরা বলতে পারবো না যে সামরিক শাসন চলছে। এই অবস্থা থেকে মানুষ উত্তরণ চেয়েছে এবং উত্তরণটি একটা বিপরীত হওয়া যা উচিত ছিল তা হয়নি। অর্থাৎ আমি মনে করি না 2009 সালের 8 সালের 30শে অক্টোবর মনে হয় 9 সাল থেকে আওয়ামী লীগ শাসন শুরু করে, তো সেখানে যে জনগণের মতামত প্রতিফলিত হওয়া উচিত ছিল সেটা হয়নি। দ্যাট ইলেকশন ওয়াজ ফ্যাব্রিকেটেড, প্ল্যান্ড। এবং সেটা আপনি কিভাবে বলেন? আমাদের মতো লোকদের সাক্ষ্য না হয় আপনাকে অস্বীকার করবেন আপনি, কিন্তু দ্য ইকোনমিক্সের মতো সমৃদ্ধ পত্রিকা বলছে যে ভারতীয় বস্তা বস্তা টাকা আর তাদের রণকৌশলে আওয়ামী লীগ ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়। এবং এই বাংলাদেশের অভ্যন্তরেও যে সমস্ত অভ্যন্তরীণভাবে যে রাষ্ট্রবিজ্ঞানীরা যে গবেষণা বা যে পরিক্রমা পরিচালনা করেছেন, তাতেও দেখা যায় যে এই নির্বাচনটি সঠিক ছিল না, একটা ফ্যাব্রিকেটেড প্ল্যান ছিল। আওয়ামী লীগকে ক্ষমতায় আনা হবে সেরকম একটা প্যাকেজ ডিল শব্দটাই ব্যবহৃত হয়। এই প্যাকেজ ডিলের মাধ্যমে তারা ক্ষমতায় আসলেন। তাহলে পারে
সেই আলমগীর কবিরের কথাই তো যেতে হয় যে রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছেন, এবং ব্যর্থ হওয়ার কারণে এই যে এই নির্বাচন, এই 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 যে গণ অভ্যুত্থানে আমি আলমগীর কবিরের সাথে একমত যে সেনাবাহিনী যদি ভিন্নতর ভূমিকা পালন করতো তাহলে কি হতো। একবার চিন্তা করেন, একবার কল্পনা করেন যে সেনাবাহিনী শেখ হাসিনাকে রেখে দিয়েছে এবং তার ফলে কি হতো, একটা রক্তারক্তি হতো, দেশটা গৃহযুদ্ধের মুখে পরিণত হতো, এটা একটা সিরিয়া হয়ে যেত, না হয় একটা ইরাক হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা এত প্রশংসা কৃপণ কেন হব যে মানে সেনাবাহিনী প্রধান ওয়াকিরুজ্জামান যা করেছেন, সাহসী ভূমিকা পালন করেছেন এবং একটা কুশলী ভূমিকা পালন করেছেন, আমি বলবো কুশলী ভূমিকা পালন করেছেন। একদিকে তিনি তার প্রভুত্ব বা তার যে মেন্টর বা তার যে অভিভাবক তাকে রক্ষা করেছেন, অপরদিকে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী এই গুলিবর্ষণ বন্ধ করা থেকে শুরু করে সরকার গঠনে মানে মানে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। মানে আমরা বলি না ডিপ স্টেট। তো আসলেই খেয়াল করেন যে রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে এই সরকারটি গঠন করেছে এরকম নয়। যখন সেনাবাহিনীর প্রধান দায়িত্ব নিলেন, মানে এই কথাটা তিনি বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, এই দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে গোটা জাতি স্বস্তি অনুভব করেছে এবং স্বস্তি অনুভব করার পর রাজনৈতিক সমর্থন তারা পেয়েছে, দেশ এগিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মানে আমি মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব সফল হয়নি এই অর্থে তিনি হয়তো একটু দার্শনিক পদের বা এরকম ভালো চিন্তা, ভালো সুন্দর সৎ চিন্তা, সৎ কাজ করার মানুষ, কিন্তু তার ক্যাবিনেট সেভাবে এই ধীশক্তি সম্পন্ন বা রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন লোকের অনুপস্থিতি আমরা দেখি। তার ক্যাবিনেটকে তো বলা হয় যে এনজিও ক্যাবিনেট, এনজিওগ্রাম বলা হয়। আবার অপরদিকে কি ধরনের লোক সেখানে উপস্থিত, সেখানে বাংলাদেশের বসবাসরত 50 বছর অতিবাহিত করেছে জীবন, এরকম লোক খুব কমই। কোথা থেকে আমদানি হয়েছে? আমেরিকা থেকে আমদানি হয়েছে। কোথায় থেকে আমদানি হয়েছে? ব্রিটেন থেকে আমদানি হয়েছে। এইভাবে বহির্বিশ্বে যারা ভূমিকা পালন করেছেন ওদের একটা মানে এই পারসেপশনটা বোধহয় সঠিক নয় যে বাইরের মানে ডিগ্রি থাকলে, বাইরের কর্ম অভিজ্ঞতা থাকলে তিনি দেশ পরিচালনায় সক্ষম হবেন। মাটি এবং মানুষের সাথে যদি সম্পর্ক না থাকে, তিনি যদি মানুষের ভাষায় কথা বলতে না বোঝেন, তিনি যদি দেশের সার্বভৌমত্বের মানে সীমা পরিসীমা না বোঝেন, তাহলে তো মুশকিলের কথা। সেটা অবশ্যই আনফর্চুনেট যে রাজনৈতিকভাবে আমরা এভাবে একটা ডিবাকল বা একটা বৈপরীত্যের সম্মুখীন হয়েছি। আলমগীর কবির, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীর উদ্ভব, যার ফলে সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী বা এশিয়ার আরও কিছু দেশের সেনাবাহিনী আর আমাদের সেনাবাহিনী এক না। আমাদের সেনাবাহিনী গণতান্ত্রিক। আমাদের সেনাবাহিনী সংবিধানকে সমুন্নত রাখা এবং নিয়মতান্ত্রিক পথে সরকারে ভূমিকা রাখা, এটা আমাদের সেনাবাহিনী অতীতে করেছে। কিন্তু সেটাকে ম্লান করার জন্য একটা মানে ঢাক ঢোল পিটিয়ে আত্মীয়, কি কার আত্মীয় যেন, সেনাপ্রধান হচ্ছে অমুকের আত্মীয়, এটা কোনো ভাষা হলো? এটা কোনো কথা হলো? এটা কোনো, তিনি সেনাবাহিনী আমাদের একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তিনি প্রধান। আমি এইভাবে দেখব, আমি সমস্ত সেনাবাহিনীকে সমস্ত রাষ্ট্র কাঠামোর মধ্যে দেখব এবং ভবিষ্যৎ ভাবব সেনাবাহিনীকে নিয়ে। তো আজকে যে সংকট, দেশ একটা সংকটে পড়েছে, এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সমস্ত বল্লমটা যেন উত্থিত হয়েছে সেনাবাহিনীর দিকে। আমি দুঃখিত এ কথা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজেই শুধু দায়িত্ব পালন করবে, আমি এটা মনে করি না। দেশের রাজনীতি, সমরনীতি, নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় সমস্ত ব্যবস্থাপনার ক্ষেত্রেই সেনাবাহিনীর একটা ভালো সেনাবাহিনীকে দিয়ে আপনি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন, আপনি ক্রিমিনাল ধরছেন, আর
সেনাবাহিনীকে আপনি অন্য দায়িত্ব অন্য চিন্তা করতে দেবেন না। আর ক্রিমিনাল রাজনীতিকদের ধরতে হবে, এই ক্রিমিনাল রাজনীতিকদের কে ধরবে? এখনো কিন্তু একটা প্রতিষ্ঠান ক্রিমিনালাইজেশন হয়নি, সেটা সেনাবাহিনী। আমরা গর্বভরে বলতে পারি। তাকে হেয় করা, তাকে ছোট করা, কারো আত্মীয়র নিগড়ে বেঁধে, স্বজনের নিগড়ে বেঁধে একটা অপপ্রচার চালানো, এগুলো সঠিক নয়। আমি মনে করি মাথা তুলে দাঁড়াতে হবে দেশকে, জাতিকে মাথা তুলে দাঁড়াতে হবে। এবং সংকট নিরসনের জন্য সেদিনই দরকার ছিল সেনাবাহিনী যদি সেদিন সেনাবাহিনীর সে যদি নিত, তাহলে একটা ন্যাশনাল গভর্নমেন্ট করলে সেদিন ক্রাইসিস, আজকে জাতি এই ক্রাইসিসে পড়তো না। আমি মনে করি যে ভবিষ্যতে নির্বাচন করার জন্য একটা ন্যাশনাল গভর্নমেন্ট করা দরকার, এবং সেনাবাহিনী তার ভূমিকা রাখবে, এবং সিভিল প্রশাসনের ভূমিকা রাখবে। সিভিল প্রশাসন কিন্তু এখনও পুনরুদ্ধার হয়নি, পুলিশ পুনরুদ্ধার হয়নি, এখনও থানাগুলোর অবস্থা ভালো না। দুর্নীতি এখনও কিন্তু আগের চেয়ে কম না, বেশি হয়ে গেছে। দুর্নীতি বেড়ে গেছে, মানুষ সাফার করছে অনেক বেশি। গ্রামাঞ্চলে সর্বত্র, ভূমি অফিস থেকে শুরু করে সর্বত্র ব্যাপক দুর্নীতি চলছে এখন আবার নতুন করে, এবং দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে। তো এখান থেকে দেশটাকে উদ্ধার করতে হলে এখানে আমার মনে হয় জাতীয় ঐক্য দরকার, এবং এই জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে আমাদের সেনাবাহিনী। তো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার তো একটা চেষ্টা হলো, ওটা ভুয়া ঐক্যমত, আনুষ্ঠানিকভাবে চেষ্টা হলো। ও ঐক্যমত দেখলাম, একটা চার্টার হলো, সেই চার্টারে সবাই সাইনও করলো, যদিও আবার সাইন করে বলা হচ্ছে যে পরে এর মধ্যে বিশ্বাসঘাতকতা, প্রতারণা। জাতীয় মত সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে, এই ঐক্যমতের মিটিংগুলোতে পা চেটেছে আর লেজ নেড়েছে কিছু লোক। পা চাটা এবং লেজ নাড়াদের ঐক্যমত কমিশন, এর চেয়ে ভালো কথা আমি বলতে পারবো না এটা সম্পর্কে। ধন্যবাদ। প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আমরা তো লক্ষ্য করি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের কোর প্রবলেম ওইটি, জাতীয় ঐক্য। আনফর্চুনেটলি যে বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে জাতীয় ঐক্য অর্জিত হয়েছিল, পরবর্তীকালে সেই জাতীয় ঐক্য আমাদের ফাদার ফিগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা রক্ষা করতে পারেননি। নিছক একটি দলীয় আবরণে সেই জাতীয় ঐক্যের আহ্বান, আমার মনে আছে মাওলানা ভাসানী আহ্বান জানিয়েছিলেন যে জাতীয় ঐক্যের মাধ্যমে এই জাতীয় সরকার হোক, যাতে মানে পরবর্তীকালে একটা সদ্য স্বাধীন একটা রাষ্ট্র যেভাবে পরিচালিত হওয়া দরকার, সেই আহ্বান মাওলানা ভাসানী জানিয়েছিলেন, কিন্তু তিনি তা করেননি। এবং এর ফলে যা অনিবার্য হয়, যা মানে অঘটন ঘটলে যা হয়, আমি মানে জনাব আলমগীর কবিরের সমর্থনে বলি যে যখন 1975 সালে 15ই আগস্টে যখন সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছে, তারা কিন্তু আমি একটু আগেও বলেছি যে স্বাধীনতার নাম করে বলেছে, মানে এটাকে বলা হয় যথার্থভাবেই মানে তিনি চিহ্নিত করেছেন যে এই আর্মি ট্র্যাডিশনাল আর্মি নয়, এটাকে রাষ্ট্রবিজ্ঞানে আমরা বলি আর্মি অব দ্য লিবারেশন। যেমন আর্মি অব দ্য লিবারেশনের আরও নমুনা পৃথিবীতে আছে, এই বার্মায় আপনি দেখেন সেই প্রথম থেকে সেনাবাহিনী যে হস্তক্ষেপ করেছে, সেই হস্তক্ষেপের একটা দারুণ করুণ পরিণতি আজকে মায়ানমার ভোগ করতে যাচ্ছে। দেশটি ফ্র্যাগমেন্টেড, সাবডিভাইডেড হয়েছে, সেখানে গৃহযুদ্ধ চলছে সেনাবাহিনীর একক ভূমিকার কারণে। আর সেনাবাহিনী যদি ক্ষমতা আগ্রহী না হয়, যদি তারা একটা নির্বাচন দেয়, বা যদি একটি গণতন্ত্রের মাধ্যমে দেশকে পরিচালনা করার আশা আকাঙ্ক্ষা তারা করে, তাহলে পরে খুব বেশি অসুবিধা হয় না। বাংলাদেশে সামরিক বাহিনী ক্ষমতায় এসছে এবং সিভিলিয়ানাইজেশন প্রসেসও হয়েছে, কিন্তু অন্যান্য দেশে এরকম মানে অব্যাহত আর্মির স্ট্রাগল আমরা লক্ষ্য করেছি। আমরা জাতীয় ঐক্য অর্জনের জন্য সেনাবাহিনীকে অবশ্যই আমাদের সমস্ত বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, এবং সেনাবাহিনীর নিজেদেরও তাদের বুঝতে হবে যে আনফর্চুনেটলি সেনাবাহিনীর একটি ক্ষুদ্র অংশ গত স্বেচ্ছাচার বা স্বৈরাচারের সাথী হয়েছে, এবং তারা অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বা মানে সেই মানে আয়নাঘরের মালিক মুক্তার হয়েছে, তাদের সেখানে পার্টিসিপেশন ছিল, সেটা আনফর্চুনেট। তবে আমি মনে করি যেটি সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান হিসাবে
সে কারণে সেভাবে তাকে দায়ী করা যাবে না। তার কারণ তারা তো ইনস্টিটিউশনালাইজড হইতে তারা নিজেরা কিছু করেনি। রাজনৈতিক এলিট আপনারা জানেন যে সিভিলিয়ান এলিটদের মানে সুপ্রিমেসি থাকে সাধারণ মানে বেসামরিক শাসন ব্যবস্থায়, এবং সেই বেসামরিক শাসন ব্যবস্থায় আর্মি ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, আর্মি একটা অংশ মাত্র। সেই অংশকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে এবং নানাভাবে নানা কর্মকাণ্ড শেখ সাহেব বাড়ি থেকে শুরু করে এটা তারা করেছে। তো এখন জাতীয় ঐক্যমত্য অর্জন করা মানে একটা ফিউটাইল এক্সারসাইজ হয়ে গেল। মানে গত 15 মাস না 16 মাস ধরে মানে তারা কাজ করছে, জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করছে, জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করছে, জাতীয় ঐক্যমত্যের জন্য কাজ করছে। আমরা শুনতে শুনতে মানে অনেকটা অবাক হয়েছি যে অবশেষে কি অবশেষে এটা ফলাফলটা কি দাঁড়ালো। মানে মানে ঘোড়ার ডিম বলবো না, মানে এটা একটা অবস্থা বলো যেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপি বলল বিশ্বাসঘাতকতা বা প্রতারণা। তো সেখানে শুরুটা ভালো ছিল, মানে আমরা যারা পার্টিসিপ্যান্ট ছিলেন জাতীয় ঐক্যমত্য তাদেরকে আমরা ধন্যবাদ দিই, তাদের প্যাশন্সও ছিল। কিন্তু আসলে আমাদের ন্যাশনাল ক্যারেক্টারই হচ্ছে এরকম যে অনেকে বলে এরকম যে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে একত্রে রাখা আর সোনা ব্যাংক এক পাল্লায় মাপা এক কথা। যে সোনা ব্যাংক জন্য একটা লাভ দেয় আর একটা মানে উঠে আরেকটা লাভ দেয় আরেকটা ওঠে, এরকম একটা অবস্থা আমরা দেখেছি। জাতীয় দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয় স্বার্থে একেবারে নিরঙ্কুশভাবে রাজনৈতিক ক্ষমতা বহির্ভূতভাবে দেশপ্রেমিক রাজনীতিবিদের পরীক্ষা উত্তীর্ণ হয়নি আমাদের রাজনীতিবিদরা, সেটা আমরা বলতে পারি। তো এখন নির্বাচন সামনে আছে, আমি মনে করি নির্বাচনটি হওয়া উচিত, কিন্তু সেই নির্বাচনটি বাট নির্বাচনটা যদি একটা ফার্সিক্যাল ইলেকশন হয় তাহলে কি হবে? সেটি সংকট তো আরো বৃদ্ধি করবে। মানে সেই আমি ডামির মতো বা ওয়ান সাইডেড ইলেকশন বা দিনের ভোট রাতে হয়ে যাওয়া, না হয়ে দিনের ভোট আগে হয়ে যাওয়া। প্রফেসর মোহাম্মদ ইউনূস যেমন আশঙ্কা ব্যক্ত করেছেন ব্যালট বক্স ছিনতাই হয়ে যাবে, অনেক 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 রকমের ইস্যু, এবং সেইটি ভীষণ সংঘাতময় ভায়োলেন্সপূর্ণ একটা নির্বাচন যদি হয়, সেইটি সবচেয়ে বড় আশঙ্কা। এবং মানে এই নির্বাচনের দিন যদি সত্যিকার অর্থেই সাধারণভাবে স্বাভাবিকভাবে নিরপেক্ষভাবে সুন্দর পরিবেশে নির্বাচনটি না হয়, তাহলে পরে গোটা জাতির জন্য বড় ধরনের একটি দুর্যোগ বা দুর্ভোগ নেমে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং কষ্টের কথা এই যে স্বৈরাচারী প্রবণতার কারণে আমাদের ছেলেরা সন্তানরা যেটা প্রাণ দিল, সেই প্রবণতা কিন্তু বহাল, একেবারে অবিকল নকল। আমি অবিকল নকল শব্দটা ব্যবহার করছি, জেনে শুনেই বলছি। এই জন্য যে প্রধান রাজনৈতিক দল বিএনপি রেসপন্সিবল তা নয়। মনে হয় যেন বাংলাদেশের 15-16 বছরে এমন একটা কালচার সৃষ্টি হয়েছে, এমন একটি সন্ত্রাসের কালচার, এমন একটি চাঁদাবাজির কালচার। আমার জানা মতে ফুটপাতের লোকেরা 5ই আগস্টের পরিবর্তনের পরে তাদের নতুন প্রভুর সন্ধান করছে, যারা তাদেরকে সেভ করবে। দোকানদার, ছোট দোকানদার, এই বাস স্ট্যান্ডের লোকজন, তারা লোকজন খোঁজ করছে যে কারা তাদেরকে সেভ করতে পারবে। অবিকল নকল, অর্থাৎ আওয়ামী লীগের বিপরীতে বিএনপি, বিএনপির বিপরীতে আওয়ামী লীগ, এইভাবে যে কালচারটা হয়েছে, সেই কালচারটার কারণে জামাতের নাম এখন জামাতে অংশীদার হতে যাচ্ছে। অর্থাৎ যে যেখানে শক্তিশালী, জামাত যেখানে শক্তিশালী সেখানে তাদের বদনাম হচ্ছে, আবার যেখানে বিএনপি শক্তিশালী সেখানে বিএনপি সেই কর্তৃত্ব বা সেই এটা করছে। যদিও বিএনপির কর্ণধার মানে তারেক রহমান, আপনারা জানেন যে ইতিমধ্যে 7,000 লোককে অন্তত ওয়ার্নিং করেছে বা নানা কারণে তাদেরকে লায়াবল করেছে। কিন্তু কে শোনে কার কথা? বাংলাদেশের তৃণমূলে এমন একটি অবস্থা বিরাজ করছে যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। আমার মনে হয় যে নির্বাচনটি এই যে পিছিয়ে দেওয়া হলো, পিছিয়ে দেওয়ার আরেকটা কুফল। আমি মজা করে বলে থাকি যে যদি 5 আগস্টে নির্বাচন হতো, ধরুন 5ই আগস্টে মনে করেন একটা নির্বাচন হতো, তাতে বিএনপি 297 আসনে জয়লাভ করত। 297 আসন, যেটি আওয়ামী লীগের ছিল,
সেরকম একটা অবস্থা তাদের ছিল। আগেরটা ছিল কোয়ারশনের মাধ্যমে, শক্তি প্রয়োগের মাধ্যমে, ছলে বলে কলের কৌশলের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা স্বাচ্ছন্দ্যকর একটা স্বাভাবিক মানে অবস্থা তখন ছিল। সেইভাবে তার নিরঙ্কুশ একটা বিজয়ের কথা আমরা চিন্তা করতে পারতাম। এখন যতই দিন যাচ্ছে ততই আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যদিও আমরা মনে করি, এখনও আমরা মনে করি যে বিএনপি মানে আগামী সরকার গঠন করবে, বা আমরা বলি যেটাকে বলি যে মানে গভর্নমেন্ট ইন ওয়েটিং, এটা সত্য কথা। কিন্তু যে ক্ষতি হয়ে গেছে, যে মানুষের মন মগজে যে পরিবর্তন হওয়ার কথা সেটা যেটা হয়নি, যেটা বিপ্লবের মাধ্যমে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের মনোজগতের একটা বড় পরিবর্তন হওয়ার কথা ছিল, যে না আমরা কোনো প্রভু চাই না, আমরা কোনো পাহারাদার চাই না, আমরা কোনো চাঁদাবাজ বা আমরা কোনো মালিক মুক্তার চাই না, সেই মনোভঙ্গিটা অনুপস্থিত ছিল। এবং সত্যিকার অর্থে বলতে কি যে নতুন সরকার স্থাপিত হওয়ার পরপরই সেই মনোভাব বা সেই আবহাওয়া বা সেই পরিবেশ যোগ্যটা জাতিকে দিতে পারেননি। এটা আবার সেই একটি মানে ফ্যাসিবাদী প্রবণতা শুধুমাত্র তো মানে দলে হয় না, ব্যক্তিত্ব হয়। ব্যক্তির মধ্যে যদি আচার আচরণ, বিশ্বাস, কর্মে, কথাবার্তা, চাল চলনে যদি গণতন্ত্র না থাকে তাহলে পরে সেটি তার মধ্যে আরোপিত মনে হয়। যেমন আমি অনেক সময় বলে থাকি যে বঙ্গবন্ধু নাকি গণতন্ত্র চেয়েছিলেন, সেই গণতন্ত্র 23 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, এটা তো সত্য কথা। কিন্তু ক্ষমতাসীন হওয়ার পরেই তার চেহারা পাল্টে গেল। তিনি বললেন আমি বললাম। জিয়াউর রহমান কখনই আমি 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 বলে নাই, আমরা বলেছে। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলেছি। পরবর্তীকালে তিনি যে শাসনতন্ত্র নিজে তৈরি করলেন, সেই শাসনতন্ত্রের স্পেশাল পাওয়ার অ্যাক্ট আবার প্রবর্তন করলেন। পত্রিকা নিয়ন্ত্রণের জন্য প্রেস পাবলিকেশন অর্ডিন্যান্স চলো 74 চলে, নিজে বললেন যে লাল ঘোড়া দাবড়ে দেব। পার্লামেন্টে তিনি বললেন যে কোথায় সিরাজ সিকদার। এটি তো গণতন্ত্রের কথা নয়। সেই মনোভঙ্গি, সেই অবস্থা কিন্তু আমাদের মধ্যে, নেতৃত্বের মধ্যে এখনো বৈরাজমান। মানে পরে তো তিনি বাকশাল করলেন, বাকশাল করে গণতন্ত্রের সর্বনাশ করলেন। এই গণতন্ত্রের সর্বনাশ এখন হচ্ছে এইভাবে শেখ হাসিনা যেমনটি করেছে তেমনটি যেন আমরা তেমনটির দিকে অগ্রসর হচ্ছি। অর্থাৎ মুখে গণতন্ত্রের জন্য আপনার একেবারে বিগলিত প্রাণ আপনি হবেন, কিন্তু ব্যবস্থায় অর্থাৎ নির্বাচনের আসল যখন যেখানে পরীক্ষা দেওয়ার, সেই পরীক্ষায় মানে অন্য কাজ করবেন, যে কাজটি এইমাত্র যা শুনলেন। মানে গণতন্ত্রের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা একটা সর্বনাশের প্রান্ত সীমায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন রাজনৈতিকদের মধ্যে যদি আসলেই প্রকৃতপক্ষে ক্ষমতা বাদ দিয়ে যদি চিন্তা না করে, যদি দেশকে নিয়ে চিন্তা না করে, যদি বৃহত্তর জনগণের স্বার্থের কথা চিন্তা না করে, তাহলে পরে এই জাতির রক্ষা করার জন্য কোনো ভবিষ্যৎ আমি দেখি না। আমাদের ওই জনগণের মাইন্ডসেটও একটা মানে ওই যে এমনি বতুতা বলে গেছে, বা এখনকার দিনের ওই যে মানে আমলা ওই যে উনি যে বলছেন যে আমাদের জনগণের চরিত্রই একটা ছলনা, বা আমাদের জনগণের চরিত্রে একটা বিশেষ চরিত্র আছে। মানে জনগণের মধ্যেই এই রক্তেই যেন একটা মানে আমাদের একটা মানে বিপরীত চেতনা, মানে বিশৃঙ্খলা। ওই যে তুজুকি বাবরের ওই যে সম্রাট আকবরের লেখা আত্মজীবনীতে বলছে যে বুলখক নগর, অর্থাৎ বিদ্রোহের দেশ। এদেশে একটা পাগলও যদি লাভ দিয়ে বলে যে আমি রাজা, তাহলেও নাকি সমর্থন পাওয়া যায়, সমর্থক জুটে যায়। এই অবস্থার পরিবর্তন হওয়ার জন্য আমাদের রাজনীতিবিদদেরকে অবশ্যই একমত হতে হবে, গোটা জাতির স্বার্থকে সামনে রেখে, ক্ষমতাকে সামনে রেখে নয়। এবং সেজন্য আলমগীর যেটা বলেছেন যে জাতীয় এই যে মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার বদলে যদি জাতীয় সরকার হতো, বা ভবিষ্যতে যদি নির্বাচনের পরে তারেক রহমান যেমন বলেছেন যদি জাতীয় সরকার হয়, তাহলে পরে হয়তোবা এই উদ্দেশ্যগুলো পূরণ হওয়ার পথে কোনো সূচনা হতে পারে। আলমগীর কবির, আমি বলবো যে এই যে প্রার্থী খোঁজা, প্রার্থী মনোনয়ন, এই সব দলগুলোর মধ্যেই দুর্বৃত্তায়ন হয়েছে। তো একটা সুসংগঠিত দুর্বৃত্ত শক্তি, এরা
রাষ্ট্রকে দুর্বল করবে, রাষ্ট্রকে বিপন্ন করবে। আর জনগণ মহান। আমি ভাইয়ের সাথে একটা ব্যাপারে দ্বিমত পোষণ করব এই জায়গায়, যে বাংলাদেশের জনগণ মহান জনগণ। তারা পরিবর্তনের জন্য বারবার এই বাংলার মাটিতে রক্ত ঢেলেছে, বারবার প্রতারিত হয়েছে, বারবার অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এখানে আমি জনগণকে দায়ী করব না, কারণ জনগণ রাজনীতিকদের দ্বারা প্রতারিত হয়েছে। রাজনীতিকরা তাদের প্রতারিত করে। লোভী, স্বার্থপর, ক্ষমতালিপ্সু কতগুলো মানুষ তারা দল গঠন করে, এবং দল গঠনটা হয়ে যায় অনেকটা ডাকাত দল গঠনের মতো, যার ফলে জনগণ আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, ভরসা নিয়ে রাজনীতিকদের পিছনে সারিবদ্ধ হয়। পরে দেখে যে তার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তার দ্বারা আর হলো না কিছু। তো সেই জন্য আমি মনে করি জনগণকে দায়ী করব না। জনগণ সত্যি সত্যিই পরিবর্তন চায়, পরিবর্তনের আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তীব্র, এবং এই পরিবর্তনটা আনতে পারে দুটা শক্তি আমি মনে করি। একটা হলো জাতীয় ঐক্য, আর একটা হচ্ছে বাংলাদেশের দেশপ্রেমিক গৌরবময় সেনাবাহিনী। এই দুটা শক্তির মিলিত চেষ্টায় যদি একটা জাতীয় ঐক্য গড়ে ওঠে, তাহলে সম্ভব পরিবর্তন। এবং এই পরিবর্তন ছাড়া একদম খোল নলচে বদলে দিতে হবে। রাজনীতির যে দুর্বৃত্তায়নটা হয়েছে, এখনও চলছে। পার্লামেন্টে খোঁজ করলে লয়ার পাওয়া যায় না। পার্লামেন্ট হচ্ছে পলিটিশিয়ানদের জন্য, লয়ারদের জন্য। সেখানে স্মাগলাররা ভিড় করে, সেখানে মাদক ব্যবসায়ীরা ভিড় করে, এখন সেখানে চাঁদাবাজরা ভিড় করে, চাঁদাবাজরা পার্লামেন্টে যায়। এখন তো আমার তো ধারণা যে অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী যে পার্লামেন্টটা হতে যাচ্ছে, এই পার্লামেন্টটা আরও খারাপ পার্লামেন্ট হবে, আরও দুর্বৃত্তের পার্লামেন্ট হবে, আরও চাঁদাবাজ, লুটেরা, দখলবাজদের পার্লামেন্ট হবে। তো এরকম একটা পার্লামেন্টের জন্য কি আমরা ভোটের অপেক্ষা করছি? না। পার্লামেন্টে রাজনীতিক আসতে হবে, লয়ার আসতে হবে, প্রফেসর আসতে হবে, সাংবাদিক আসতে হবে, বিভিন্ন পেশাজীবী আসতে হবে। তাহলে পার্লামেন্টটা প্রাণবন্ত হবে, জীবন্ত হবে, এবং জাতিকে ভবিষ্যৎ দেখাতে পারবে। আমি স্বপ্ন দেখি যে এই জাতির ভবিষ্যৎ আছে, কারণ জনগণ সংগঠিত, জনগণ সচেতন, জনগণ মহান। আমি জনগণের উপরে ভরসা রাখি, এবং এই জনগণ কখনো সত্যকে ফেলে দিয়ে মিথ্যাকে গ্রহণ করেনি, করবে না। জনগণের যে কথা বললেন, এটা তো সত্যি কথা যে আমি জনমনস্তত্ত্ব বা সিটিজেন সাইকোলজি নিয়ে কথা বললাম, কিন্তু তার অর্থ এই নয় যে সামগ্রিকভাবে জনগণের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, একটা সুশাসনের যে তীব্র মনোভাব তাদের মধ্যে রয়েছে, সেটি তো অস্বীকার করার কোনো উপায় নেই। জনগণ আসলে তো নেতৃত্বই সবচেয়ে বড় কথা। নেতৃত্ব যে কোনো জাতির জন্য বা যে কোনো সমাজের জন্য নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনি নেতৃত্ব মানে তো একজন নেতা নয়, জাতির নেতা, অর্থাৎ যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা আমাদের জাতীয় সংসদে নির্বাচিত হচ্ছেন, তারা অবশ্যই গোটা জাতির এক সামগ্রিক ব্যবস্থায় নির্বাচিত নেতা। এখন এই নির্বাচিত নেতারা যদি যেটা আলমগীর কবির বললেন যে যদি সেখানে ক্রিমিনালাইজেশন হয়, আমরা রাষ্ট্রবিজ্ঞানীরা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে প্রথম দিকে আমরা বলতাম ৭২-৭৫ বলতাম যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। পরবর্তীকালে এরশাদ আমলে এটা আরও প্রতিষ্ঠিত হয়, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। তো পরে জিয়াউর রহমানের সময় একটা ব্যতিক্রম হয়েছিল, এটা অস্বীকার করা যাবে না। আপনি 79-এ যে নির্বাচনটি হয়, এই নির্বাচনে সুরেন্দ্র সেনগুপ্ত আমাকে নিজে বলেছেন যে সীমাবদ্ধতার মধ্যে হলেও পার্লামেন্টে তিনি কথা বলতে পারেন, এবং
তিনি সাহায্য সহযোগিতা বা তার কথা শোনার মতো পরিবেশ বা শোনানোর মতো পরিবেশ সেখানে রয়েছে। তো পরবর্তীকালে মানে আমরা রাজনীতিতে দেখলাম, বিশেষ করে আওয়ামী আমলে এই ক্রিমিনালাইজেশন তো আছেই, ক্রিমিনালাইজেশনের সাথে সাথে আরেকটা শব্দ যোগ হলো কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স। এই কমার্শিয়ালাইজেশন অফ পলিটিক্স মানে একটা পরবর্তীকালে একটা মাফিয়া গোষ্ঠী, একটা ফ্যাসিবাদী গোষ্ঠী, একটা দল গোটা জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করতে থাকলো। অর্থাৎ এই নেতা কথায় আমি বোঝাতে চাচ্ছি যে জাতির নেতা এবং স্থানীয়ভাবে গোটা জাতির বিভিন্ন প্রতিনিধিত্বমূলক যে নেতৃত্ব, সেটি যদি সৎ না হয়, সেটি যদি ওই যে আমরা 3M এর কথা শুনি না, 3M মানে হচ্ছে মানি, মাসল এবং মিডিয়া। আপনি লক্ষ্য করেন মাশাল্লাহ, মানে বাংলাদেশে যারা এই সমস্ত জায়গায় এমপি মন্ত্রী তারা হচ্ছেন, তাদের প্রত্যেকেরই মানে মানে ক্রাইটেরিয়া, যখন আপনার মনোনয়ন দেওয়া হয় তখন এইটা নির্ধারণ করা হয় যে তার কত টাকা আছে, তার কত মাসল পাওয়ার আছে। এবং মানে মজার ব্যাপার, মিডিয়াও মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই সব গ্রুপগুলো এক একটা মিডিয়ার মালিক মোক্তার, তারা মিডিয়ার সমর্থনও পাচ্ছে। তাহলে একটা আর্টিফিশিয়াল একটা অবস্থা মানে তৈরি হয়েছে। এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে আমরা মানে সিলেকশন, এখন তো পার্লামেন্ট হয়নি, পার্লামেন্টের জন্য নির্বাচনের মানে পরিবেশ তৈরি হয়েছে। দেশের বৃহত্তম দল বিএনপি তাদের প্রার্থীর মনোনয়ন করেছে, জামাত ইসলামী মনোনয়ন করেছে, ইসলামী আন্দোলন মনোনয়ন দিয়েছে, এবং অন্যান্য ছোট ছোট সুন্দর সুন্দর ভালো ভালো দলগুলোও তাদের নমিনেশন চূড়ান্ত করতে যাচ্ছে অথবা চূড়ান্ত করেছে, বা তারা একটা অ্যালায়েন্সের অপেক্ষায় আছে। কিন্তু সেখানে যে ক্রাইটেরিয়াটি অনুপস্থিত সেটা হচ্ছে ভালো মানুষকে ভোট দাও। আমি 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 সবসময় রাষ্ট্র নিরপেক্ষভাবে, রাজনৈতিক নিরপেক্ষভাবে মানে এভাবে মানে বলে আসছি যে ভালো মানুষকে ভোট দিন। ভালো মানুষটি যদি কমিউনিস্ট পার্টি করে আমার আপত্তি নেই, ভালো মানুষটি যদি জামাত ইসলামী করে আমার আপত্তি নেই। আর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই ভালোর একটা প্রতিযোগিতা হয়, আমাদের কারো হাতে কিন্তু আলাদিনের চেরাগ নেই যে বিএনপি ক্ষমতায় গেলে একটা বিরাট পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা তো আমাদেরই করতে হবে, এবং সেখানে নেতৃত্বের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতৃত্ব যদি মনে করে যে একটা সামগ্রিক পরিবর্তন, যে পরিবর্তনের কথাটা খুব সুন্দরভাবে আলমগীর কবির বললেন যে খোল নইচে পাল্টে দিতে হবে, আসলেই খোল নইচে পাল্টে দিতে হবে। কাউকে শোনার অপেক্ষা রাখবে না। যদি সে ভারতের মধ্যে থাকে, যদি নীতির মধ্যে থাকে, আদর্শের মধ্যে থাকে, তাহলে পরে সেই নেতৃত্ব অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে। আলমগীর কবির, ক্লোজিং রিমার্কস। আমার কথা হচ্ছে এই সরকার ব্যর্থ হয়েছে। এদের পক্ষে নির্বাচন, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আয়োজন কঠিন হবে, খুবই কঠিন হবে। এবং এই নির্বাচন হবে আগের মতোই একটা চরম বিশৃঙ্খলার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি এরা নির্বাচন করে। সেই জন্য পরিবর্তনের নতুন পথ বের করতে হবে। আমার মত হচ্ছে যে পরিবর্তন করতে হবে, সরকারের মধ্যে পরিবর্তন আনতে হবে, এবং পরিবর্তনের নতুন পথ কি সেটা বের করতে হবে। এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেনাবাহিনীকে সামনে আসতে হবে। স্পষ্ট ভূমিকা দরকার সেনাবাহিনীর। ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দূরে দাঁড়ায় থেকে দেখবে, এরকম সেনাবাহিনীর উপস্থিতি আমরা চাই না। আর পার্লামেন্টে দুর্বৃত্তদের আনা বন্ধ করতে হবে। কারণ আমি সমস্ত ক্যান্ডিডেটগুলোর ইয়েটা দেখলাম, এবং প্রার্থী খোঁজা মনোনয়ন পদ্ধতির মধ্যে দুর্বৃত্তায়ন আছে, যার ফলে ভালো, আপনি যে ভালোর কথা বললেন সেই ভালো কথাটা খুবই আপেক্ষিক। কারণ ভালো তো আসবে না, শেষ করতে হবে, ভালো তো পাবো না। কিন্তু
এই রক্তদান বৃথা যাবে না। যদি পরিবর্তন হয়, জাতীয় ঐক্য হয়, সেনাবাহিনী তার ভূমিকা পালন করে এবং এই রক্তদানের মধ্য দিয়ে যে পার্লামেন্টে আসবে, শহীদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টে একটা ভালো পার্লামেন্টই আপনি যে পার্লামেন্ট আশা করলেন বা যে পার্লামেন্টগুলোর কথা বললেন, এরকম একটা ভালো পার্লামেন্টই আসবে, আমি এটা কামনা করি। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর আব্দুল লতিফ মাসুম এবং মিস্টার আলমগীর কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিদের কথার সারমর্ম এটাই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আগস্টে বাংলাদেশের এত তরুণ আত্মত্যাগ করলো, সাধারণ মানুষ জীবন দিল, সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। সরকার অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে মানুষের প্রত্যাশা পূরণে এবং প্রধানত যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রত্যাবর্তন, সেই জায়গাটা নিশ্চিত করতে। প্রত্যাবর্তনের গণতান্ত্রিক পক্ষে উত্তরণের উপায় একটাই, নির্বাচন। কিন্তু যে নির্বাচন এখন পর্যন্ত তারা সময়সূচি ঘোষণা করেছেন বা সময় একটা সম্পর্কে একটা ধারণা দিয়েছেন এবং সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড সব মিলিয়ে ভালো কোনো নির্বাচনের আশা মানুষ করতে পারছে না। দেশের অসংখ্য মানুষ দীর্ঘকাল ভোট দিতে পারেনি, কাজে আরেকটা ফার্সিক্যাল ইলেকশন মানুষ চায় না। মানুষ একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় এবং সেই নির্বাচন আয়োজন করবার এই সক্ষমতা সরকারের আছে কিনা সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা আশা করব যে এই নির্বাচন করবার জন্যে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, যে ধরনেরই হোক না কেন, সেটা যেন সংশ্লিষ্ট মহল নেন এবং তার জন্যে জাতি যেন ইতিবাচক মনোভাব প্রত্যাশা করেন বা মনোভাব রাখেন, সেই সিদ্ধান্তের উপরে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।